ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এবার ভোট যুদ্ধে নেমেছে 8টি প্যানেল। আজ প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 24 আগস্ট। এর মধ্যে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে একটি বিশেষ গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ প্রার্থীদের, তবে অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এরই মধ্যে উৎসবমুখর পুরো ক্যাম্পাস। বুধবার শেষ দিন পর্যন্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ সহ 8টি প্যানেল। ছাত্রদলের ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান ও জিএস পদে তানভীর বারী হামিম। শিবিরের প্যানেলে ভিপি পদে আবু সাদেক কায়েম ও জিএস পদে SM ফরহাদ। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি আব্দুল কাদের ও জিএস পদে আবু বাকের মজুমদার। ছাত্র অধিকার পরিষদের ভিপি পদে থাকছেন বিনিয়ামিন মোল্লা ও জিএস পদে সাবিনা ইয়াসমিন। প্রতিরোধ পর্ষদ নামে বাম জোটের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে মেঘমল্লার বসু। ইসলামী ছাত্র আন্দোলনের ভিপি প্রার্থী ইয়াসিন আরাফাত ও জিএস পদে খায়রুল আহসান মারজান। স্বতন্ত্র প্যানেলে ভিপি জালাল উদ্দিন মোহাম্মদ খালিদ ও জিএস মাহিন সরকার। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা, তবে জানা যায়নি জিএস প্রার্থীর নাম। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন প্রার্থীরা। একটি বিশেষ গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তাদের, তবে এ অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। আমরা তো দাবি জানাইনি একদিন সময় বৃদ্ধি করার জন্য, তাহলে কাদের দাবির প্রেক্ষিতে একদিন সময় বৃদ্ধি করা হলো? এটি কিন্তু এখন সুস্পষ্ট যে ছাত্রদল ওনাদের প্যানেল ঠিক করতে পারতেছিলেন না। বড় রকমের কোনো আচরণবিধির লঙ্ঘনের ঘটনা ঘটে কিছু ঘটেছে, আমরা শুনেছি, সেই অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি। তার জন্য যে ওই বিধি সংক্রান্ত যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেটা গ্রহণ করার জন্য নির্ধারিত কমিটি কাজ করছে। প্যানেল সহ জয়ে আশাবাদী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসন, ট্রান্সপোর্ট, নিরাপত্তা ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস সহ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে চান তারা। এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি আনন্দিত নই, তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ। এটা তো একটা পড়াশোনা করার জায়গা, সেটা এখন আপনার একাডেমিক সিচুয়েশনের অ্যারাউন্ড কিন্তু বাকি জিনিসগুলো রিভলভ করার কথা, কিন্তু সেখানে আমরা দেখছি যে কোন দলের আসলে কি স্বার্থ, কোন শিক্ষকের কোন দলের সাথে লিয়াজু। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 24 আগস্ট দুপুর পর্যন্ত। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্র অধিকার পরিষদের প্যানেল ডাকসু ফর চেঞ্জ। সকালে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ফৌজদারি অপরাধে যুক্ত ছাত্রলীগের সাবেক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা জানান, ফৌজদারি কোনো অপরাধে যুক্ত ব্যক্তিকে কোনোভাবেই প্রার্থী রাখা ঠিক হবে না। তার অভিযোগ, নির্বাচন কমিশন আন্তরিক নয়, যে কোনো সমস্যা তুচ্ছভাবে দেখা হচ্ছে। 2019 সালে ডাকসু নির্বাচনে জড়িত থাকা প্রভোস্টদের এবার কোনোভাবে কমিশনের দায়িত্বে দেখতে চায় না ডাকসু ফর চেঞ্জ প্যানেল। নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। 19 সালের ডাকসুতে যে সকল প্রভোস্টরা এই কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিল, তাদেরকে কোনোভাবেই 2025 সালের ডাকসু নির্বাচনে কোনো রকম দায়িত্বে দেওয়া যাবে না। ডাকসু নির্বাচনের সার্বিক বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, প্রাথমিক যে তালিকা প্রকাশ করার কথা রয়েছে সেটি কখন প্রকাশ করা হবে? দেখুন, সকালে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে দুপুর 1টার ভেতরেই যেই তালিকাটি রয়েছে সেটি দেয়া হবে। তবে কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছি চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে। তিনি আমাদের জানিয়েছেন যে 1টার পরিবর্তে তারা বিকেল 5টার দিকে জানাবেন যে প্রার্থীতা খারাপ পেয়েছেন এবং তারা থাকছেন। সেক্ষেত্রে যেহেতু প্রার্থীর সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগছে এমনটি তিনি বলছেন। এবং আমরা তার সাথে আরও একটি বিষয়ে কথা বলার চেষ্টা করেছি যে ছাত্রী এখানে অনেকগুলো প্যানেল রয়েছে যারা বিভিন্ন ধরনের অভিযোগ তুলছে যে প্যানেলগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে তারা ভোট চাইছেন। তবে এই বিষয়গুলোকে তিনি অস্বীকার করে বলেছেন যে আসলে এরকম কোনো অভিযোগ নেই, এরকম কোনো অভিযোগ থাকলে তারা আসলে ব্যবস্থা নেবেন এবং তারা প্রথম দিন থেকেই এইগুলো নিয়ে খুব সতর্ক রয়েছেন এবং পরবর্তী সময়ে তারা কোনো অভিযোগ পেলে সেই বিষয়টিকে আসলে শেষ করবেন। আসলে আরেকটি বিষয় যদি আমি বলে রাখি, সেটি হচ্ছে যে গতকাল কিন্তু মনোনয়নপত্র শেষ হয়েছে জমা দেওয়ার সময় এবং আমরা দেখেছি যে গতকাল বিকেল 5টা পর্যন্ত কিন্তু ছাত্রদল, ছাত্র
সেই বিষয়ে সবাই আসলে 8টি যে প্যানেল রয়েছে তারা সবাই তাদের প্রার্থী দিয়েছেন এবং এই প্রার্থীর কেন্দ্রীয় যে সংসদের 8টি পদ রয়েছে সেই পদ কিন্তু মনোনয়নের পত্র জমা দিয়ে এখন পর্যন্ত 509 জন প্রার্থী এবং এছাড়া হল সংসদে যে 13টি পদ আছে সেই পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে আবেদন করেছেন 1109 জন। মনোনয়ন প্রত্যাহারের শেষ যে তারিখ রয়েছে সেটি কিন্তু 25 আগস্ট এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র কিনতে পারবেন ঠিকই, তবে তারা কিন্তু একাধিক পদে আসলে নির্বাচন করতে পারবেন না। যদি তারা আগে অন্য পদগুলো ছেড়ে না দেন সেক্ষেত্রে তাদের পুরো নির্বাচনই ক্যান্সেল হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে এই প্রত্যাহার করার যে সময়টি রয়েছে সেটি কিন্তু 24 আগস্ট পর্যন্ত বিকেল পর্যন্ত এবং এরপরে 26 আগস্ট আসলে যেই চূড়ান্ত যে তালিকা রয়েছে সেই চূড়ান্ত তালিকাটি আসলে প্রকাশ করা হবে। এবং আমরা একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা এই ক্যাম্পাসগুলোতে যেরকম শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে, ক্যাম্পাসের বাইরে হলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করতে চান এবং গত যেসব আমলে যেই রাজনৈতিক যেই প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু এখন সেই পরিবর্তন হয়েছে প্রেক্ষাপটটি, সেক্ষেত্রে তারা এখন স্বাধীনভাবে আসলে কাজ করতে পারবেন এবং তারা শিক্ষার্থীদের আপনার কথা বুঝতে পেরেছি। যে প্রসঙ্গটি আমি জানতে চাই, আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে সকালে, প্যানেল ডাকসু ফর চেঞ্জ তারা যেটি অভিযোগ করছে যে ফৌজদারি অপরাধে যুক্ত ছাত্রলীগের সাবেক নেতাকে মনোনয়ন নেওয়া হয়েছে এবং এই প্রসঙ্গে তারা নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই বিষয়টা সম্পর্কে আপনি কতটুকু কি তথ্য জানতে পেরেছেন এই মনোনয়ন সম্পর্কে? জি, এরকম একটি ছাত্রলীগের সাবেক এক কর্মীকে আসলে প্রার্থী দেওয়া হয়েছে, এরকমটি অভিযোগ আসলে সবাই করছেন। এবং আজকে সকালে যেই প্রেস ব্রিফিংটি করেছেন ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে, সেখানে কিন্তু ভিপি প্রার্থী যে রয়েছেন বিনিয়ামিন মোল্লা, উনি কিন্তু জানিয়েছেন যে আসলে এই ধরনের প্রার্থীকে মনোনয়ন দেয়া মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাথে গাদ্দারি এবং পুরো জাতির সাথে গাদ্দারি। যারা এই ধরনের ফৌজদারি অপরাধে যুক্ত এবং সেটি প্রমাণিত, সেক্ষেত্রে যেহেতু হলেও তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধ করেছেন, সেই ক্ষেত্রে এই ধরনের কোনো প্রার্থীকে প্রার্থিতা দেয়া শিক্ষার্থীদের জন্যই অবশ্যই খুবই বাজে একটি দিক এবং কোনোভাবেই কমিশন তাকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারে না এবং তাকে অবশ্যই প্রার্থিতা থেকে বাদ দিতে হবে তালিকা থেকে। এবং যদি বাদ দেওয়া না হয় সেক্ষেত্রে তারা কিন্তু বড় ধরনের আন্দোলনের কথাও বলছেন, যে শুধু এমনই নয় যে শুধু ছাত্র অধিকারী বিষয়টি বলছে, এছাড়া যারা আরো 8টি প্যানেল রয়েছে তাদের অনেকের ভেতরেও একই মনোভাব রয়েছে। তারাও চাচ্ছেন যে আসলে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, যারা বিভিন্ন ধরনের হলগুলোতে অত্যাচার চালিয়েছে, ক্যাম্পাসে অত্যাচার চালিয়েছে শিক্ষার্থীদের উপরে, এই ধরনের কোনো প্রার্থীকে আসলে তারা দেখতে চান না হল ডাকসুতে এবং পরবর্তী সময়েও তারা এই জিনিসটি আসলে মেনে নেবেন না, এই জন্য অভিযোগ দায়ের করবেন তারা। ডাকসু নির্বাচন 8টি প্যানেলের কথা তো আমি জেনেছি আপনার কাছ থেকে, জানতে চাই যে সাধারণ শিক্ষার্থীরা তারা এই নির্বাচনকে ঘিরে তাদের কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? শিক্ষার্থীরা কিন্তু আমরা সকাল থেকে যেসব শিক্ষার্থীর সঙ্গে কথা বলছি তারা কিন্তু বারবারই তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে এইবার যে ডাকসু নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আসলে তারা কাকে পছন্দ করবেন, কাদের ভোট দিবেন। আসলে তারা কিন্তু আমাদেরকে সাফ জানিয়েছেন যে আসলে কোনো প্রার্থীকে দেখে আসলে তারা ভোট দিবেন না, তারা কোনো রাজনৈতিক দলকে দেখেও আসলে ভোট দিবেন না, তারা ভোট দিবেন সেসব ব্যক্তিকেই যারা ক্যাম্পাসের জন্য ভালো হবে, ক্যাম্পাস উন্নয়নে যারা কাজ করতে পারবে, এই ধরনের মানুষগুলোকে আসলে তারা বেছে নেবেন। সেই ক্ষেত্রে রাজনৈতিক কোনো দলের যদি মতাদর্শ থাকে সেটি তারা আসলে দেখবেন না, তারা দেখবেন যারা ক্যাম্পাসের জন্য মানুষের জন্য ভালো এবং ক্যাম্পাসের উন্নয়নে যারা কাজ করবে সেই ধরনের ব্যক্তিগুলোকে আসলে তারা এই কমিশনে ডাকসুতে নিয়ে আসতে চান। আমরা আরেকটি বিষয় যদি জানিয়ে রাখছি সেটি হচ্ছে এই সকাল থেকে আমরা যখন এখানে কাজ করছিলাম তখন কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যে 1টা বাজে তাদের প্রার্থিতা ঘোষণা করা হবে যারা রয়েছেন, কিন্তু এটি তারা আসলে প্রার্থী বেশি হওয়ার কারণে এটি বিকেল 5টা পর্যন্ত নির্ধারণ করেছে। বিকেল 5টার ভেতরে আসলে এই প্রার্থী তালিকাটি দেওয়া হবে। জি জাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়গুলো জানাবার জন্য। বুড়িগঙ্গা নদীর তীর থেকে অবৈধ স্থাপনা অপসারণের দ্বিতীয় দিনের মতো যৌথ অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএ। বেলা 11টা থেকে শুরু হয় এই কার্যক্রম। অভিযানে ভাঙা হচ্ছে অবৈধ ডকইয়ার্ড, দোকান এবং কয়েকটি আধা পাকা ভবন। এছাড়া বুধবার শুরু হওয়া সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়ি ভাঙার বাকি কাজও আজ হবে। এর আগে বুধবার দক্ষিণ কেরানীগঞ্জে নদীর জমিতে অবৈধভাবে করা সাবেক প্রতিমন্ত্রীর বাংলো বাড়িটির একাংশ ভাঙা হয়েছে। অতীতে কয়েকবার চেষ্টা করলেও ক্ষমতার দাপটের কারণে ভাঙা যায়নি বাড়িটি, জানান বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। তারা জানিয়েছেন 2019 সালে বুড়িগঙ্গা নদী এবং আশপাশের সরকারি জায়গার সীমানা নির্ধারণ করা হয়। প্রভাবশালীদের অবৈধ স্থাপনার কারণে সংকুচিত হয়ে পড়েছে নদী। এসব জমি পুনরুদ্ধারে নিয়মিত অভিযান চলবে।
সীমানা পিলের অভ্যন্তরে যে কেউ কোনো স্থাপনা যদি করে তোলে আমরা সেটাকে ভেঙে দেব। আমাদের বিআইডব্লিউর তরফ থেকে আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে যে আমাদের দখলদার যত শক্তিশালী হোক, যে কেউ হোক, তাদেরকে আমরা কোনো ছাড় দেব না। খাগড়াছড়ির রামগড়ে নিজ বাড়ি থেকে মা এবং মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন বৃদ্ধা আমিনা বেগম এবং তার মেয়ে রায়হানা আক্তার। বুধবার রাতে সদর ইউনিয়নের পূর্ব বাগান টেলা এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন বাড়িতে শুধু মা মেয়ে দুজনই থাকতেন। সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খুলে মেঝেতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। যে এই ঘটনাটা ঘটাইছে, নৃশংস হত্যা করছে, আমরা এলাকার বাসী যারা আছি প্রত্যেকে খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিশেষে উচ্চমানের শাস্তি চাই। দেখি বুল্লাস এবারে মূলেটা ডাক দিই সবার জানাচ্ছে বুড়ে মারি দিয়েছে, এবার সবাই সেখানে খুলে দিয়েছে। আলামত সংগ্রহ করে আমরা লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করব এবং তদন্ত সাপেক্ষে অপরাধী যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আমরা শনাক্ত করে ওদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। গত কয়েক মাসের তুলনায় চলতি মাসে এডিস মশার ঘনত্ব বেড়েছে। পাশাপাশি বেড়েছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগী এবং মৃত্যুর সংখ্যাও। তাই আগাম ব্যবস্থা না নিলে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার ঝুঁকি আছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও রোগীর সংখ্যা বাড়ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবার সুযোগগুলো পৌঁছে দেওয়ার তাগিদ জনস্বাস্থ্যবিদদের। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। শুধু ঢাকা নয়, ডেঙ্গু ছড়িয়েছে রাজধানীর বাইরের বিভিন্ন জেলায়ও। অভিযোগ আছে সেখানে মশা নিয়ন্ত্রণে কার্যক্রম খুবই কম, ফলে রাজধানীর বাইরে ডেঙ্গু আক্রান্তের হার অনেক বেশি। অন্যদিকে ঢাকার বাইরে নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, ফলে রাজধানীর হাসপাতালগুলোতে তৈরি হচ্ছে অতিরিক্ত চাপ। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যসেবার কেন্দ্রভিত্তিক কাঠামোই এই সংকটকে জটিল করে তুলছে। জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই, ফলে সামান্য উপসর্গ থাকলেও রোগী ছুটে আসছেন ঢাকায়। আগে ভাগেই রোগী শনাক্তের ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু মানুষ টেস্ট করবে তারা। এখন তাকে টেস্ট করতেও চলে আসতে হচ্ছে শহরে। চিকিৎসা ব্যবস্থার যদি এরকম কেন্দ্রীভূত অবস্থায় থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে মৃত্যুর কারণ এত রোগী সামাল দেওয়া একসঙ্গে। জনস্বাস্থ্যবিদ জানিয়েছেন প্রতিটি অঞ্চলে রোগ নির্ণয়, জরুরি চিকিৎসা ও সচেতনতা কার্যক্রম নিশ্চিত করা ছাড়া ডেঙ্গু মোকাবিলা দীর্ঘমেয়াদেও সম্ভব নয়। আপনি বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে রোগীর মৃত্যু হার প্রত্যক্ষভাবে কমাতে পারবেন। হ্যাঁ, অনেক পরোক্ষ কারণ আছে, রোগীর সংখ্যা যেন না বাড়ে, মশা নিয়ন্ত্রণ করা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সেগুলো আছে। কিন্তু প্রত্যক্ষ হচ্ছে যে আমি দোরগোড়ায় যদি আমি পরীক্ষা করার ব্যবস্থা করতে পারি। অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে দ্রুত কার্যকরী সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে সাভারের ডেইরি ফার্ম স্কুলের শিক্ষার্থী আলিফ হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত রাহুল চন্দকে আন্দোলনের মুখে ঝালকাঠির রাজাপুরের ইউএনও পদ থেকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় রাহুল চন্দকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয় জনস্বার্থে এই বদলি অবিলম্বে কার্যকর হবে। এদিকে ইউএনও রাহুল চন্দের গ্রেপ্তারের দাবিতে জুলাই যোদ্ধা ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ। পাবনার আটঘরিয়ায় মোবাইল চোরের ছুরিকাঘাতে আসাদ নামের এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত 9টার দিকে উপজেলার পারখিদেরপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 9টার দিকে আসাদের ঘরের জানালা দিয়ে কয়েকজন মিলে তার মোবাইল ফোন চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় তার স্ত্রী চিৎকার দিলে একজনকে ধরে ফেলেন আসাদ। তখন চোরের দল ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে সজীব নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ।
পাবনা শহর থেকে অপহরণের 6 ঘন্টা পর মাদ্রাসা শিক্ষার্থী লামিম মাহমুদ ফয়সালকে উদ্ধার করেছে র্যাব। সকালে র্যাব কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। অপহরণের শিকার লামিম আহমেদ ফয়সাল জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী। র্যাব জানায় বুধবার সকাল 11টায় মাদ্রাসার পাশ থেকে অপহরণ করা হয় শিশু ফয়সালকে। পরে অপহরণকারীরা তার বাবা ফারুক সর্দারের কাছে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার ঈশ্বরদী থানায় একটি অভিযোগ করলে অভিযানে নামে র্যাব। সহায়তায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সবুজ হোসেনকে আটক করা হয়। উদ্ধার করা হয় শিশু ফয়সালকে। আটক আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। উজানের ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় বাঁধের সবকটি জলকপট খুলে দেওয়া হয়েছে। হ্রদের পানি বেড়ে বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে উজানের ঢলে হ্রদের পানি এর মধ্যে 108.35 ফুট অতিক্রম করেছে। 109 ফুট হলে বাঁধের স্পিলওয়ের ওপর দিয়ে পানি উপচে পড়ে। বাঁধের চাপ কমাতে গত রাতে 16টি জলকপট এবং 6 ইঞ্চি করে খুলে পানি ছাড়া হচ্ছে। এদিকে হ্রদের পানি বাড়ায় ইতিমধ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট চালু হয়ে গেছে, যা প্রতি সেকেন্ডে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এদিকে হ্রদের পানি বেড়ে বাঘাইছড়ি, বড়কল, জোড়াছড়ি, বিলাইছড়ি, লংদু এবং নানিয়ারচর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে স্থানীয়রা। 5 দুর্বল ব্যাংক একীভূত করতে নতুন ব্রিজ ব্যাংক গঠনের খসড়া তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে এই ব্যাংকের কার্যক্রম চলবে 2 বছর। একীভূত ব্যাংকের ভালো ঋণ নিজেদের কাছে রেখে মন্দ ঋণ দেওয়া হবে তৃতীয় পক্ষের কাছে। শুরুতে নতুন আমানত সংগ্রহ এবং ঋণ আদায় জোরদারের পাশাপাশি কর্মীদের চাকরির সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাটের শিকার দুর্বল ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। এ প্রক্রিয়ায় 5টি বেসরকারি ব্যাংকে একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। ইতিমধ্যে প্রস্তুত হয়েছে নতুন ব্রিজ ব্যাংকের গঠনতন্ত্রের খসড়া। নতুন ব্যাংকের নাম চূড়ান্ত হওয়ার পর রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি RJSC-তে আবেদন করা হবে। অনুমোদন পেলে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ব্রিজ ব্যাংকের লাইসেন্স দেয়া হবে। এই একীভূত প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। ব্যাংকগুলোর কার্যক্রম তখন কিভাবে পরিচালিত হবে এবং পরবর্তীতে ব্যাংকটাকে কিভাবে এটা কি সাস্টেন করবে এভাবে, নাকি সেটাকে আমরা হস্তান্তর করবো, এটা কি প্রাইভেট সেক্টরে যাবে না এটা প্রাইভেট সেক্টর বা পাবলিক ব্যাংক হবে, সেগুলো বাংলাদেশ ব্যাংক পরবর্তী কার্যক্রমেই সিদ্ধান্ত গ্রহণ করবে। একীভূত 5 ব্যাংকের দায় ও সম্পদ স্থানান্তর হবে নতুন ব্যাংকের নামে। এরপর ভাগ হবে ব্যাংকের ভালো ও মন্দ সম্পদ। ভালো সম্পদ ব্রিজ ব্যাংকের নিয়ন্ত্রণে রেখে খারাপ সম্পদ স্থানান্তর করা হবে তৃতীয় পক্ষের কাছে। আর ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে সহায়তা করবে সরকার। প্রত্যেকে তো 93-94% করে আপনার ব্যাড অ্যাসেট, তার মানে গুড অ্যাসেটের কথা এইটা দিয়ে তো ওরা ব্যবসা করতে পারবে না। এবং এগুলোর মার্চ করার পরেও আমার যেটা মনে হয় এগুলোর প্রতি জনগণের আস্থা আরও নষ্ট হয়ে যাবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মতো কিছু কোম্পানি যেটা বাংলাদেশে এখনও প্রতিষ্ঠা হয়নি, সেটা নিয়েও কাজ চলছে। একটা আইন হয়ে যাওয়ার পর এই ধরনের প্রতিষ্ঠানগুলো উদ্ভব হবে এবং সেই ধরনের ব্যাড যে পার্টগুলো আছে সেগুলো তারা কিনে নেবে এবং সেগুলো মাধ্যমে আবার নতুন করে তারা সেই সম্পদগুলোকে রিভাইভ করবে। ব্যাংক একীভূত হলে কর্মীদের যেন ছাঁটাই করতে না হয় সেজন্য গ্রামীণ এলাকায় নতুন শাখা খোলা হবে। এছাড়া আমানতকারীদের আস্থা ফেরানোই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আগে রাজনৈতিক বোঝাপড়া মিটিয়ে নেওয়া উচিত। বিশ্লেষকদের মতে 71-এ গণহত্যার ক্ষমা আদায় করে নিতে হবে বাংলাদেশকে। তারা বলছেন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পাকিস্তান, তাই সম্পর্ক উন্নয়নে লাভ ক্ষতির হিসেব করায় গণ্ডায় বুঝে নিতে হবে। পাকিস্তানের 2 মন্ত্রীর ঢাকা সফর নিয়ে এমন পরামর্শ বিশেষজ্ঞদের। রাজনৈতিক পরিবর্তনের পর সম্পর্ক এগিয়ে নিচ্ছে বাংলাদেশ পাকিস্তান। দেশের বাইরে বৈঠক করেছেন 2 দেশের শীর্ষ নেতারা। এপ্রিলে ঢাকায় বৈঠক করে গেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। আর 4 দিনের সফরে ইতোমধ্যেই ঢাকায় আছেন দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। আর 23 আগস্ট আসবেন পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। বৈঠক করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে। সাক্ষাৎ করতে পারেন
প্রধান উপদেষ্টার সাথেও। বিশ্লেষকরা বলছেন, সবকিছুর আগে ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি সুরাহা করতে হবে। আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া ও বাংলাদেশকে ক্ষতিপূরণ আদায় করে নিতে হবে। পাকিস্তান ৭১ থেকে বার হতে পারছে না, এটা আমরা না, আমরা কিন্তু বার হতে চাচ্ছি। আমরা কিন্তু বারবার বলছি তোমরা ৭১-এর ব্যাপারটা সমাধান করে দাও। পাকিস্তানের দিক থেকে যদি পরিবর্তন যদি আসলেই করতে চায় তাহলে গুরুত্ব দিতে হবে এই অর্থনৈতিক কাঠামোর উপরে। আর ওটা খুব তাড়াতাড়ি আমি মনে করি একটা জায়গায় যেতে পারে যদি যেই সমস্যা দুটো রয়ে গেছে সেই সমস্যা দুটো যদি সমাধান করতে পারে। কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আমাদের দিক থেকে আমাদের দাবি তাদের কাছে, কারণ তারা একটা দায়ের মধ্যে আছে, সেটার ব্যাপারে তারা তাদের দায়িত্বটা তারা নিক, এটা আমরা দাবি করতেই পারি। বাদ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি, দুইটাই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের 2 মন্ত্রীর সফরে সরকারি কর্মকর্তাদের ভিসা মুক্ত ভ্রমণ, বাণিজ্য সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। ইসলামাবাদকে কোনো ছাড় না দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অতিমাত্রা দরকার নাই, আমাদের যেটুকু প্রয়োজন আমাদের জাতীয় স্বার্থ মাথায় রেখে আমরা যেখানে দুই দেশের সম্পর্কে সাযুজ্য পাবো, যেখানে পারস্পরিকভাবে লাভের জায়গাটা আসবে, সে বিষয়ে মনোযোগী হওয়া দরকার। অতিও হওয়ার দরকার নেই, কমও হওয়ার দরকার নেই। যে পাকিস্তানের অর্থনৈতিক কাঠামো আমাদের চেয়ে দুর্বল, এবং তারা ভালো করেই জানে আমাদের অর্থনৈতিক কাঠামো। সেখানেই যদি তারা মার্কেটের সুযোগ করে দেয়, ইনভেস্টমেন্টের সুযোগ করে দেয়, তাহলে আমি মনে করি একটা অর্থনৈতিক কাঠামো তৈরি হবে। কিন্তু অর্থনৈতিক কাঠামো আমি নেই একেবারে, আমি একটা রাজনৈতিক কাঠামো করছি, তা আবার ভারতকে কেন্দ্র করে, এটা বেশি দূর টানা যায় না। তবে হিসেব নিকেশ মিললে পূর্ব শত্রুরাও মিত্র হতে পারেন, এমন উদাহরণ রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 দশকেও আবাসন সংকট কাটেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। 28,000 শিক্ষার্থীর মধ্যে প্রায় 80% শিক্ষার্থী রয়ে যাচ্ছে আবাসন সুবিধার বাইরে। সংকট নিরসনে নতুন 2টি হল নির্মাণের প্রস্তাবনার কথা জানিয়েছে প্রশাসন। 1966 সালে যাত্রা শুরু করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সংখ্যা 14টি, যার মধ্যে গত 15 বছরে নির্মাণ হয়েছে মাত্র 3টি হল। বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট নিরসনে যা একেবারেই অপ্রতুল। প্রতি বছর শিক্ষার্থী বাড়লেও রয়ে গেছে আবাসন সংকট। দীর্ঘদিন ধরে দাবি জানালেও মিলছে না সমাধান। প্রায় 80% শিক্ষার্থীকে থাকতে হচ্ছে ক্যাম্পাসের বাইরে। আর্থিক ক্ষতির পাশাপাশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। ছোট্ট একটা বেড, ওইটার মধ্যে হচ্ছে আপনার স্বাস্থ্য কেমন ওইটা দেখার বিষয় না, বাট আপনি হচ্ছে 2 জন মানুষ ওই ছোট্ট একটা বেডের মধ্যে থাকতেছে। আমাদের মাসে প্রায় 6,000 টাকার কাছাকাছি চলে যায়, অথচ আমরা যদি হলে থাকতাম আমাদের গ্যাস বিল লাগতো না, আমাদের কারেন্ট বিল লাগতো না, আমাদের কটেজের ভাড়া লাগতো না। আবাসিক হলগুলোতে আসন বরাদ্দের প্রক্রিয়া নিয়েও রয়েছে অভিযোগ। মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হলেও জেলার দূরত্ব বিবেচনায় আসন বরাদ্দের দাবি শিক্ষার্থীদের। হলের বাইরে তাদের জন্য আবাসিক ভাতা নির্ধারণ করা হয় না। আবাসিক ভাতা নির্ধারণ করলে দেখা যাচ্ছে তারা হলের বাইরে যে বাসা থাকতেছে তাদের সেটা সংকটটা দূর হচ্ছে। আমরা তো অবশ্যই বঞ্চিত হচ্ছি, এটা শুরু থেকেই হচ্ছে, এখনো হচ্ছি। এটা আসলে এটার অবসান হওয়া দরকার। সংকটের কথা স্বীকার করলেও দ্রুত তা নিরসনের উপায় নেই বলছে কর্তৃপক্ষ। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো 632 কোটি টাকার নতুন ডিপিপিতে 2টি হল নির্মাণের প্রস্তাবনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই হলটা যদি আপনি বলেন সামনের বছর হবে, আমি ওরকম কোনো ডেট দিতে পারবো না। ও আমলাতান্ত্রিক জটিলতা তো জানেন, এগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে, আমাদের হাতে টাকা আসবে, আমরা তারপরে নান্দনিকভাবে করব। যে এখন যদি আমরা কোনো হল করি, বড় অবকাঠামো করি, 6 তলার নিচে তো আমাদের ডিএনএর ভেতরেই আসবে না, 10 তলা করে করবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য 9টি ও ছাত্রীদের জন্য 5টি হলে বর্তমানে আসন আছে 5,532টি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।